আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে আমি ফিরোজ আহমেদ নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। নবম দশম শ্রেণীর দেখো শব্দের শ্রেণী বিভাগ। এটা শব্দের শ্রেণী বিভাগ 17 নম্বর পরিচ্ছেদ। আমরা তো পড়েছিলাম এর আগে আবেগ, তারপরে বিবেক, মনুষ্যত্ব। এখন আজকে পড়বো শব্দের শ্রেণী বিভাগ। শব্দের কি শ্রেণী বিভাগ। আর এই শব্দের শ্রেণী বিভাগটা হলো, দেখো আমরা যে শব্দগুলো পড়ি এই শব্দের ভিতরে দেখো বাংলা শব্দ ভান্ডারকে বিভিন্ন বিবেচনা ভাগ করা যায়। বাংলা শব্দ ভান্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। 1 নম্বর উৎস বিবেচনা, 2 নম্বর গঠন বিবেচনা, 3 নম্বর পদ বিবেচনায়। তাহলে দেখো উৎস বিবেচনায়, তারপরে গঠন বিবেচনায়, তারপরে কি পদ বিবেচনায়। এখন আমরা যদি পড়ি যে উৎস বিবেচনায়, তাহলে দেখো উৎস বিবেচনায় কি হবে। উৎস বিবেচনার শব্দের শ্রেণী বিভাগ। উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। তাহলে দেখো উৎসটা কি এটা আমাকে জানতে হবে। দেখো উৎস বিবেচনা বাংলা শব্দ ভান্ডারকে 4 শ্রেণীতে বিভক্ত করা যায়। একটা হলো তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এর মধ্যে তৎসম এবং তদ্ভব শ্রেণীকে নির্দেশক উৎসে এবং দেশি বিদেশি শ্রেণীকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়। এখন দেখো এখানে যেহেতু 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে, তার ভিতরে আমি 1 নম্বর শ্রেণী, সেটা হলো তৎসম শব্দ। তৎসম শব্দের প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম ভাষা বলে। তাহলে দেখো আমায় বলতেছি যে তৎসম ভাষাটা কাকে বলে, মানে কিভাবে হচ্ছে এই বিষয়টা আমি আবারও বলি যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম ভাষা বলে। এখন আমরা যদি উদাহরণ দেই তাহলে বলতে পারি পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। এবং সংস্কৃত ব্যাকরণে অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দে বলা যায়। যেমন অর্ধদেশ, গণপ্রজাতান্ত্রিক, মহাপরিচালক, সচিবালয়। এই যে এই শব্দগুলো কি আমরা বলতে পারি তৎসম শব্দ। 2 নম্বর দেখো, 2 নম্বর তদ্ভব শব্দ। যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যে শব্দগুলো বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়। স্বতন্ত্র, এইটা দেখো কত সুন্দর। হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি। এই শব্দগুলোকে কি বলা হয়? তদ্ভব শব্দ। এখন একটা বিষয় দেখো, এই শব্দগুলো আমাদের পরিচিত, কিন্তু এই শব্দগুলো যদি আমাদের পরিচিত কিন্তু আমরা কিন্তু ওইভাবে প্রপারলি চিনি না। আমরা নাম জানিতে কাম জানি না, কাজ জানিতে অবস্থানটা নির্ণয় করতে পারি না। তো বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় বহন করে সেটা হলো আমাদের নিজেদের প্রতি পরিচিত হওয়া, ব্যাকরণের প্রতি পরিচিত হওয়া। তো এই সুন্দর সুন্দর ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবে। আমরা যেন সামনের দিকে আরো ভালো ভালো ক্লাস নিতে পারি এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথাটা হলো দেখো যে তৃতীয় কথাটা হলো যে দেশি শব্দ। এখন আমরা জানি দেশি শব্দ কি, আগে দেশি শব্দগুলা দেখে নেই। যে পেট, কুড়ি, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি ইত্যাদি। এগুলো কিন্তু একদমই দেশি শব্দ। ঢেকি, তারপরে কি ডাব, কুলা, চুলা, তুলা, এই শব্দগুলা কি আমরা কি দেশি শব্দ বলতে পারি। এখন দেশি শব্দ কিভাবে হয়? বাংলা অঞ্চলে আদিবাসীদের জনগোষ্ঠী ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষা স্থান পেয়েছে। তাহলে কি স্থান পেয়েছে? বাংলা ভাষা স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়। কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি ইত্যাদি। 4 নম্বর অবস্থানটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তো দেখো
4 নম্বর শব্দটা বিদেশি শব্দ। 4 নম্বর শব্দটা কি? বিদেশি শব্দ। তো বিদেশি শব্দ হলেই যে বিদেশি বিদেশি ভাব অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক বিদেশি শব্দ। তো দেখো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃ সম্পর্ক তৈরি হওয়ার যেসব দেশের বহু শব্দ বাংলা ভাষা স্থান করে নিয়েছে, এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলা হয়। এবং বিদেশি শব্দের মধ্যে রয়েছে অ্যারাবিক, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি অনেকগুলা শব্দ। বিদেশি মানে অনেকগুলা। আচ্ছা, এখন আমরা বলি স্বদেশ এবং বিদেশ। স্বদেশ কয়টা? স্বদেশ হলো, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবা, স্বদেশ হলো একটা। স্বদেশ কয়টা? একটা। আর এই স্বদেশটা হলো, এই স্বদেশটা হলো কি আমি বলি তোমাদের। এই স্বদেশ, স্বদেশ হলো এটা কি? নিজের দেশ। স্বদেশটা কি? নিজের দেশ। আর নিজের দেশ ব্যতীত যতগুলো আছে সব কি? বিদেশ। আর এই বিদেশগুলো কি? তুর্কি, ফার্সি, ওলন্দাজ, আরবি, হিন্দি, ইংরেজি, কত ভাষা, তাই না? বিদেশি শব্দগুলো কিন্তু অনেক ভাষা। শুধু স্বদেশ, স্বদেশ মানে নিজের দেশ। আর নিজের দেশগুলো কি? এই যে দেশি শব্দ। দেশি শব্দ কুড়ি, পেট, চুলার, কুলার, ডাব, টোপর ইত্যাদি। আর বিদেশি শব্দ কিন্তু অনেকগুলো আছে, অনেকগুলা। এটার আবার দেখো, তুর্কি অনেকগুলো শব্দ আছে, ওলন্দাজ অনেকগুলো শব্দ আছে, ফার্সি অনেকগুলো শব্দ আছে, আরবিক অনেকগুলো শব্দ আছে। তো এই দেখো, এখন আরবিক। আরবিক কি? আল্লাহ, সুবহানাল্লাহ, এটা কি আরবি শব্দ না? হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত, হ্যাঁ, তারিখ, হালুয়া ইত্যাদি, এটা কি আরবি শব্দ। শুধু আরবি শব্দ যে কোরআন থেকে নিয়েছে তা কিন্তু না, আরবিক দেশ থেকেও কিছু শব্দ নিয়েছে, অর্থ থেকেও কিছু নিয়েছে। দেখো, কলম, এটা কি আরবি শব্দ না? ইকরা, ইকরা মানে কি? পড়ো। বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আর কলমটা কি? কলমটা হলো আরবিক শব্দ। আচ্ছা, ফার্সি শব্দ কি? দেখো, ফার্সি হলো খোদা, দোজক, নামাজ, রোজা, চশমা, তোষক, দোকান, কারখানা, আমদানি, দেন আর কি? জানোয়ার ইত্যাদি। ফার্সি শব্দ কি? জানোয়ার। জানোয়ার কি? ফার্সি শব্দ। আমরা বলি না এই জানোয়ার গুলা কেমন, এটা ফার্সি শব্দ বলতেছি। এটা যদি একটা ব্যাড শব্দ, তবু কি এই শব্দগুলা কি? ফার্সি শব্দ। দেখো, এখন ইংরেজি শব্দটা কি? আমরা ইংরেজি শব্দ চোখ বন্ধ করে বলতে পারি। চেয়ার, টেবিল, হ্যাঁ, চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হসপিটাল, বাস্কেটবল, বোতল ইত্যাদি। এটা কি ইংরেজি শব্দ না? আমরা ইংরেজি চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হসপিটাল, বাক্স, বোতল ইত্যাদি, এই শব্দগুলো হলো ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ, ইংলিশ। ইংলিশ শব্দটা কি? চেয়ার, টেবিল, চেয়ার, CHAIR, চেয়ার, টেবিল, TABIL, টেবিল। তারপরে কি? পেন্সিল, PENCIL, পেন্সিল। এই শব্দগুলো যখন আমরা আরবিক ইংরেজি শব্দ হিসাবে চিনি, তাহলে এটার কোনো বিকল্প নাই। আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা ইংরেজি শব্দ। চোখ বন্ধ করে বলতে পারি এটা বাংলা শব্দ, কারণ বাংলা শব্দ থলে। থলে মানে কি? ব্যাগ। এটা কোন শব্দ? এটা অরিজিনালি কি বাংলা? এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি তো বলেছি বাংলা শব্দগুলো কি কি, আরবিক শব্দ কি কি, ফার্সি শব্দ কি কি। এখন দ্বিতীয়ত আসি, পর্তুগিজ শব্দ আনারস। এই আনারস হলো পাহাড়ি ফল। আনারস। আলপিন, আলমারি, গির্জা। এই গির্জাটা কি? হিন্দুদের একটা প্রার্থনার জায়গা, গির্জা। গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। আমরা কি জানি পাদ্রি শব্দের অর্থ কি? আমরা কি জানি পাদ্রি শব্দের অর্থ কি? অবশ্যই কিন্তু আমরা এই বিষয়গুলা
জানার চেষ্টা করবো যে পাদ্রী শব্দটা কি। হ্যাঁ, এটা কি শব্দ? পর্তুগিজ শব্দ। পাদ্রী শব্দের অর্থ কি এটা আমরা কমেন্টে জানাবো। আচ্ছা, আমি যদি বলি যে কিছু কিছু শব্দগুলো কমেন্টে জানাইতে, এটা আমি মনে করি না যে তোমাদের কষ্ট হবে। কারণ শোনো, তোমরা কি পড়তেছো না পড়তেছো সেটা কিন্তু আমি জানি না। আর যদি একটা মিনিটও যদি ভিডিওটা দেখো, দেখে যদি একটা কমেন্টও করো, তাহলে বুঝবো যে তুমি এই ভিডিওটা এই পর্যন্ত পড়ছিলা, এই পর্যন্ত দেখেছিলা। এই ভিডিওটা কিন্তু তখন আমি বুঝতে পারবো যে না, এই সুমন ছাত্রটা এই পাদ্রী পর্যন্ত পড়েছিল, এই রফিক ছেলেটা গির্জা পর্যন্ত পড়েছিল, এই রাবেয়া মেয়েটা স্কুল পর্যন্ত পড়েছিল। এই জন্যই তোমাদের বেশি বেশি কমেন্ট করতে বলি যে তোমরা কোথায় বোঝো না, কোথায় বুঝতে সমস্যা, কোথায় কোন প্রবলেমটা ফেস করতেছো, এই বিষয়টা আমরা একটু কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করি। এখন তো ব্যক্তিগত তোমাদের ইচ্ছাধীন। দেখো, পর্তুগিজ শব্দ আমরা পড়লাম, এখন ফার্সি শব্দ। ফার্সি শব্দের অর্থ, ফার্সি শব্দ হলো কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুস ইত্যাদি। এবং ওলন্দাজ, হরতন, স্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ ইত্যাদি। তুর্কি শব্দ চাকর, চাবু, চাকু, তোপ, দারোগা ইত্যাদি। হিন্দি শব্দের অর্থ হলো পানি, ধোলাই, লাগাতার, সমঝোতা। এই সমঝোতা মানে কি? মীমাংসা করা, দুজনকে কি সমান সমান একটা সিস্টেম করা। এই সমঝোতা কিন্তু আমরা পড়ছি হিন্দি শব্দ। সমঝোতা কি শব্দ? হিন্দি শব্দ। সমঝোতা, চাঁদা নিতে সমঝোতা করি আমরা। হ্যাঁ, কিন্তু দিনের খাতিরে আমরা সমঝোতা করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করো, আমাদের হেদায়েতের মুহতাজ করে দাও। দেখো, 2 নম্বর বিষয়টা হলো যে আমরা গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। দেখো, গঠন বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। সেটা হলো 2 ভাগে। একটা হলো গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত, এইরূপ 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো মৌলিক আর একটা হলো কি সাধিত। এই 2 শব্দে ভাগ করা যায়। একটা হলো মৌলিক শব্দ, আমরা জানি যে শব্দগুলো ভাঙা যায় না সেটা মৌলিক, যে শব্দ ভাঙা যায় সেটা হলো যৌগিক। তাহলে এখানে মৌলিকটা কি এটা আমরা একটু দেখে নেই। মৌলিক শব্দ, যে শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশই থাকে না। কি বললাম? যে শব্দ ভাঙা যায় না, সেই শব্দ যদি বিশ্লেষণ করলে অন্য কোনো শব্দই পাওয়া যায় না, সেটাই হলো মৌলিক শব্দ। এবং সেগুলোকে মৌলিক শব্দ বলে, যেমন গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি। আচ্ছা, গোলাপকে কি ভাঙা যায়? গোলাপকে ছেঁড়া যায়, পাপড়িগুলো ছিঁড়ে ফেলা যায়, কিন্তু ভাঙা যায় কি? ভাঙা যায় না। এটা হলো শব্দে, বুঝছো? এটা যদি আমরা বস্তুবাচক বলি বা পদার্থবাচক বলি, যে কোনো বাচক বলি না কেন, এটা কিন্তু একটা শব্দ। আর শব্দগুলো কখনোই ভাঙা যায় না। এই ভাঙা যায় না কিভাবে জানা? দেখো, আমি যদি এটা সন্ধি বিচ্ছেদ করি, এটা কেমন শব্দ হচ্ছে? গোযোগ আপা না কি জানে কি, তাহলে এটা ভাঙা যায় না। মানে মোট কথা হলো মৌলিক শব্দ আমরা ভাঙতে পারি না, যেমন গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি। সাধিত শব্দ, যে শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক শব্দ পাওয়া যায় বা অর্থপূর্ণ অংশ থাকে, যেমন সেগুলোকে সাধিত শব্দ বলে। যেমন উপসর্গ, প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রতিক্রিয়া সাধিত শব্দের তৈরি হয়। যেমন পরিচালক, গড় মিল, সম্পাদিকা, সংসদ সদস্য, নীলাকাশ। মানে এই যে কথাগুলো এই যে পরিচালক যদি আমি ভাঙি, এই পরিটা কি? একটা সুন্দর একটা নাম, পরি। এবং চালক একটা কি? ড্রাইভার। তার মানে কি এখানে 2টা শব্দ মিলে একটা শব্দ হয়েছে, সেটার নামই হলো সাধিত শব্দ। সেটার নাম কি? সাধিত শব্দ। এই শব্দগুলোকে ভাঙা যায়। তাহলে আমরা 2 নাম্বার দেখি, সাধিত শব্দ যদি ভাঙা যায়,
এখন এই প্রতিক্রিয়াকে আমরা যদি বিশ্লেষণ করে যদি দেখি যে সাধিত শব্দ, তাহলে এখানে আমরা মূল পাচ্ছি হলো যে কি বললাম, পরিচালক, তেমনি গড়মিল বা সম্পাদকীয় বা সংসদ সদস্য। এই যে সংসদ একটা, সদস্য একটা। নীলা, নীলা মানে কি? নীলা বা যোগ আকাশ, নীল আকাশ, কাশ ইত্যাদি। এই যে শব্দগুলা, এটা কি আমরা ভাঙতে পারতেছি, যার কারণে এটা আমরা বলতে পারতেছি সাধিত শব্দ, যে শব্দগুলো আমরা ভাঙতে পারি এবং শব্দের দ্বিরুক্ত করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন ফিসফিস, ধুমাধুম, একই শব্দ একই রকম উচ্চারণ হতে পারে, সেই শব্দগুলো কি সাধিত শব্দ। দেখো 3 নাম্বার, দেখো এখানে পদ বিবেচনা শব্দের শ্রেণী বিভাগ। পদ বিবেচনা শব্দের শ্রেণী বিভাগ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম পদ হয়। তার নাম কি হয়? নাম পদ হয়। নাম পদ হয়। বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট 8টি, কয়টি? মোট 8টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো বিশেষ্য, বিশেষ্য সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ এবং অনুসর্গ, যোজন এবং আবেগ। তাহলে কি আবেগটা কোত্থেকে আসছে বুঝছো? এটা হলো পদ বিবেচনার শব্দের শ্রেণী বিভাগ। আমি এই আবেগ ক্লাসটা যদিও এর আগে নিয়েছিলাম, এই অবস্থানটা কি, এই আবেগ, এটা কিন্তু শব্দের শ্রেণী বিভাগ এবং শব্দের পদ বিবেচনার শ্রেণী বিভাগ। তো এই দেখো এখন অনুসর্গ, অনুসর্গ, যোজন, আবেগ এবং আরো যে সব মিলে 7টা আছে, এই 8টা আছে, এই 8টা এবং বাক্যের প্রয়োগের উপরে শ্রেণী বিভাগে 8 রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে। যেমন যখন বলা হয় লাল থেকে নীলা ভালো, লাল থেকে নীল ভালো, তখন লালটি হয়ে যায় বিশেষ্য পদ। কিন্তু যখন বলা হয় আমি একটি আমি একটি লাল ফুল তুলেছি, তখন লালটা হয়ে যায় হলো বিশেষণ। এখন দেখো পদ বিবেচনা শব্দের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা, যদিও আমি একটা পাঠ আবেগ নিয়ে আলোচনা করেছিলাম, এখন দেখি তোমাদের মাঝে কিছু এমসিকিউ কতটুকু আমরা করতে পারি। তাহলে এমসিকিউ করার আগে দেখো, এমসিকিউ করার আগে এখন দেখো উৎস, উৎস বিবেচনা বাংলা শব্দ ভান্ডারকে কয় ভাগে ভাগ করা যায়। এখন আমি তোমাকে ধরে ধরে দেখাবো যে এই এমসিকিউ গুলো আমরা ম্যাক্সিমাম পারি না, আমি জানিও কিন্তু পারি না, কিন্তু আমি তোমাকে ধরে ধরে দেখাই যে উৎস বিবেচনা শব্দ ভান্ডারকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে আমি একটু দেখি, উৎস 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দেখো উৎস বিবেচনা বাংলা শব্দ ভান্ডারকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা যায়। যেমন তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ। তাহলে এই যে 4 ভাগে যে করলাম, আমি শুরুতে দেখেছিলাম, এখন আবারও দেখাচ্ছি। একটা হলো তৎসম, তৎসম, তদ্ভব, তৎসম, তদ্ভব, তাহলে তৎসম, তদ্ভব এবং বিদেশি এবং দেশি শব্দ। এই হলো বিদেশি, বিদেশি এবং দেশি শব্দ। তাহলে এই 4টা। এবং নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি তৎসম শব্দ? গ্রহ, কুড়ি। আমি তো মনে করি যে কুড়িটা হলো তৎসম শব্দ। দেখি একটু উপরের দিকে যাই যে তৎসম শব্দটা কি। তৎসম শব্দের অর্থ পৃথিবী, আকাশ, গৃহ, বৃক্ষ। তাহলে এখানে দেখো তৎসম শব্দটা হলো যে গ্রহ। আমরা তৎসম শব্দটা কি বলতে পারি? গ্রহ বলতে পারি। তো এইরকম ভাবে 3 নম্বরে যদি আমরা যাই যে কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত অনুরূপ, কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা শব্দের অনুরূপ। তাহলে বাংলা লিখিত এটা কি তৎসম, তদ্ভব নাকি দেশি না বিদেশি? এটা এমসিকিউ তোমাকে দিয়ে রাখলাম। এবং 4র্থ নাম্বার গঠন
বিবেচনা শব্দ দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রত্যয় এবং বিভক্তি, ধ্বনি ও বর্ণ, মৌলিক সাধিত এবং কি তৎসম তদ্ভব। আমরা পড়েছি হলো গঠন বিবেচনায় ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো সাধিত এবং একটা হলো মৌলিক। তাহলে কি সাধিত এবং মৌলিক গঠন বিবেচনায় দেখো আমি পড়িয়েছিলাম গঠন বিবেচনায় দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মৌলিক আর একটা হলো সাধিত। এই শব্দগুলো যখন আমরা এমসিকিউ তৈরি করি তখন আমরা সুন্দর করে উত্তরগুলা অবশ্যই মানে একটা মজার মজার ভাবে দিতে পারি। এবং দেখো 5 নম্বর পদ বিবেচনা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? পদ বিবেচনা শব্দকে 8 ভাগে ভাগ করা যায়। যেমন ওই দেখো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এই যে আবেগ, হ্যাঁ বিবেক, সব মিলাই 8টা ভাগে ভাগ করা যায়। এবং দেখো কোনটি পদের নাম নয়, কোনটি পদের নাম নয়? আবেগটা একটা পদের নাম, বিবেক অনুসর্গ একটা পদের নাম, যোজন একটা পদের নাম, পদানু এইটা পদের নাম নয়। আসলেই আমার এমসিকিউটা ঠিক আছে কিনা সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ কমেন্ট ছাড়া আমি বুঝতে পারবো না যে তোমরা কত মিনিট ভিডিওটা দেখলে, কোন পর্যন্ত ভিডিওটা দেখলে, আসলে পড়াটা বুঝতে পারছো কিনা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ। আগামীতে আবারও দেখা হবে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।